আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম মিরপুরের হোম অফ ক্রিকেটের উঠান থেকে। ক্রিকেট নিয়ে অনেক আলোচনা, ক্রিকেট নিয়ে অনেক আক্ষেপ, ক্রিকেট নিয়ে অনেক পরামর্শ, এবং সেই পরামর্শগুলোর অন্যতম দুটা ছিল। একটা হচ্ছে ফারুক আহমেদকে তার দায়িত্ব থেকে যত দ্রুত সম্ভব সরানো উচিত, কারণ তিনি তার টেনিউরে যেভাবে ব্যর্থ হয়েছে, অনফিল্ড অফ ফিল্ডে যেভাবে বিতর্কিত হয়েছেন, যেভাবে তার কর্মকাণ্ড বাংলাদেশের ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করেছে, সেই জায়গায় তার থাকার কোনো ধরনের লজিক্যাল কারণ ছিল না। আরেকটা হচ্ছে ওয়ানডে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন। নাজমুল হোসেন শান্তর ব্যাপারে অনেকের আক্ষেপ, অনেকের অভিযোগ, অনেকের অপছন্দ, যদিও আমি মনে করি নাজমুল হোসেন শান্ত অ্যাজ আ পারফর্মার ইন ওডিআই সাইড ইজ নট আ ব্যাড ক্যাম্পেইনার, কিন্তু অনেকেরই প্রত্যাশা ছিল, মেজরিটির একটা প্রত্যাশা ছিল সেখানটায় যেন একটা পরিবর্তন আনা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ডিসিশনটা নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনাদের সবার প্রিয়, আপনাদের সবার খুবই ফেভারিট ক্রিকেটার, লাস্ট বিপিএল এ, যদিও সেটা ভিন্ন ফরম্যাটে হয়েছিল, সেই পার্টিকুলার টুর্নামেন্টের বেস্ট ক্রিকেটার, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন্সির ব্যাটনটা দিয়েছে। আগামী এক বছর অর্থাৎ 2026 সালের জুন পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। নাও ইটস অফিসিয়াল। অফিসিয়ালি এখন পর্যন্ত এটা কোনো প্রেস রিলিজ কোথাও যায়নি, অফিসিয়ালি কোনো মিডিয়া এখন পর্যন্ত প্রপারলি এটাকে ব্রেক করতে পারেনি, বাট আই হ্যাভ গট দ্য নিউজ। মেহেদী হাসান মিরাজকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসকাশন ছিল যেটা, যে শান্তর পরিবর্তে অপশনই শুধু একটা ছিল, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। কি কারণে এই ডিসিশনটা হলো, কিভাবে হলো, সেই আলোচনায় যাচ্ছি। 2 বছরের জন্য মিরাজকে দায়িত্ব দেওয়া যায় কিনা, অর্থাৎ পরবর্তী যে বিশ্বকাপ রয়েছে 2027-এর বিশ্বকাপ, আপনারা সবাই জানেন যেটা আফ্রিকাতে হবে, সেই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন হিসেবে রাখা যায় কিনা, অর্থাৎ একটা লং টাইম পেলে একজন ক্যাপ্টেন লং মানে প্রসেসে, একটা স্মুথ প্রসেসে, একটা ইফেক্টিভ ওয়েতে পরিকল্পনা করতে পারবে। সেই জায়গাটাই আসলে মিরাজকে কেন্দ্র করে একটা ডিবেট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যে তাকে আসলে 2 বছরের জন্য বিবেচনা করা যায় কিনা ফর 2 ইয়ার্স। যেহেতু শান্তকে সরানো হচ্ছে, শান্তকে রিকল করার এখানটায় কোনো সুযোগ আপাতত নেই। সো মেহেদী হাসান মিরাজ যেন পরবর্তী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত প্ল্যানিং করতে পারেন এবং ক্যাপ্টেন থাকতে পারেন। সেই জায়গায় ভেটো এসেছে। সেই জায়গায় অনেকেই মনে করেছেন আপাতত 1 বছরের জন্যই মিরাজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং সেটাই লজিক্যাল, সেই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আগামী বছরের জুন পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকবেন, এবং তার সেই অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাচ্ছে আপকামিং শ্রীলঙ্কা ট্যুরে। আপনারা সবাই জানেন বাংলাদেশ দল উড়াল দেবে, আগামীকালই উড়াল দেবে। 3টা ওয়ানডে বাংলাদেশ খেলবে, যার 2টা হবে কলম্বোতে, একটা হবে পাল্লে খেলেতে, এবং সেখানটায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে, ভারপ্রাপ্ত না, ভারমুক্তভাবে প্রপার ক্যাপ্টেন হিসেবে তিনি নেতৃত্ব দেবেন। যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা সবাই জানে না, সেই ঘটনা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করার মূল কারণটা ছিল তার কনসিস্টেন্সি। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করার মূল কারণটা ছিল তার ইমপ্রুভমেন্ট। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল শান্তর নেতৃত্বে বাংলাদেশের ব্যর্থতা। আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইডের জায়গা হচ্ছে ওয়ানডে, আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গাটা হচ্ছে ওয়ানডে। যেই ফরম্যাটে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে, আপনারা সবাই জানেন, কোয়ার্টার ফাইনালস খেলেছিল, বাংলাদেশ টপ 8 খেলেছিল, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসে খেলেছিল, এশিয়া কাপের কমপক্ষে 3টা ফাইনাল খেলেছিল। সেই পার্টিকুলার ফরম্যাটে বাংলাদেশ একসময় র্যাঙ্ক 6-7 ছিল, শ্রীলঙ্কার আগে ছিল, পাকিস্তানকেও সামটাইমস বিট করেছিল। বাংলাদেশের র্যাঙ্কিং ফারুক আহমেদের ওই সময়টায় কালো অধ্যায়ে 10-এ চলে গেছে ভাই। বাংলাদেশে ওয়ানডে র্যাঙ্কিং যখন 10-এ যায়, তখন আসলে ইজ্জতের কোনো কিছু আর বাকি থাকে না। এই যে পরিবর্তনটা দরকার, সবশেষ 8টা ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একটায়, এবং এই 8টার হিসাবটা আমি দিচ্ছি ফারুক আহমেদের টেনুর থেকে। উইনিং রেশিও যদি আপনারা বিবেচনা করেন, সেটা মাত্র 12.5%। বাংলাদেশ দলটা, যে দলটা বলে কয়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে সিরিজ হারাতো, সেই বাংলাদেশ তো পারেই না আফগানিস্তানের বিপক্ষে গিয়ে সিরিজ হেরে যায়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের সাথে পারে না, এমন না যে অনেক প্রপার শক্তির একটা দল। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে ব্যর্থ একটা অবস্থা, এবং এই অবস্থার উত্তরণ থেকে যে একটা ম্যাজিক কিছু করতে হবে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ফিল করছিল। ফ্রম দ্যাট পার্টিকুলার কানেকশন দে হ্যাভ ডিসাইডেড যে বাংলাদেশের এই মুহূর্তে একটাই ওয়ে, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সির পরিবর্তন, এবং সেই ক্যাপ্টেন্সির পরিবর্তনে মেহেদী হাসান মিরাজ ইজ দ্য অনলি ক্যান্ডিডেট যাকে এই দায়িত্বটা দেওয়া যেতে পারে। খুব ইমার্জেন্সি বেসিসে মিটিং কল করা হয়েছিল, আজকে সেই মিটিংটা হয়েছে, এবং সেটা অনলাইন প্ল্যাটফর্মে হয়েছে। আমি যে কথাটা বললাম যে অনেকেই জানেন না, সেই পার্টিকুলার মিটিংয়ে একজন ছাড়া সকল ডিরেক্টর উপস্থিত ছিলেন, কারণ ডিরেক্টররা কেউ বিদেশে রয়েছেন, কেউ ঢাকার বাইরে রয়েছেন, অনেক ধরনের ইস্যুস রয়েছে, ঈদের ছুটি চলছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সেই মিটিংয়ে আজকে এজেন্ডাই ছিল একটা শুধুমাত্র, সেটা ক্যাপ্টেন্সি পরিবর্তন। এই যে একটা মিটিং হয়েছে, ক্যাপ্টেন্সি পরিবর্তন হয়েছে, এই রিপোর্টটা করার আগ পর্যন্ত কেউই জানে না। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। তো ওই পার্টিকুলার মিটিংয়ে
মেহেদী হাসান মিরাজের নামটা সর্বপ্রথম আলোচনায় আসে, যিনি বিসিবির এই মুহূর্তে টপ পজিশনে রয়েছেন ফারুক আহমেদের ডিপার্চারের পরে। তিনি শুরুতেই আসলে এটা নিয়ে খুব বেশি পজিটিভ ছিলেন। বোর্ড ডিরেক্টরদের মধ্যে যারা ছিলেন তারা খুব বেশি নেগেটিভ ছিলেন না। শান্তকে আরো কিছুদিন সময় দেওয়া যায় কিনা এরকম টাইপের কিছু আলোচনা ছিল। বাট এন্ড অফ দ্য ডে মেহেদী হাসান মিরাজ যে প্রপার ক্যান্ডিডেট, ইফেক্টিভ ক্যান্ডিডেট, ডিজার্ভিং ক্যান্ডিডেট রাইট নাও, সেই ব্যাপারটা সবাই মেনে নিয়েছে। এরপর যে ঘটনাটা ঘটেছে, নাজমুল আবেদিন ফাহিম স্যার আপনারা সবাই জানেন ফারুক আহমেদের সাথে এন্ট্রি করেছেন একই সাথে, কিন্তু এই মানুষটার ক্যারেক্টারটা পুরো উল্টা। ভদ্র মানুষ, 2 নাম্বার না, এটা আমরা বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তিনি ক্রিকেট অফিসার চেয়ারম্যান, তিনি কথা বলেছেন যতটুকু আমি জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, এবং তিনি কংগ্রাচুলেট করেছেন নিউ ক্যাপ্টেনকে, যতটুকু আমি জানতে পেরেছি, যতটুকু আমার এখন পর্যন্ত জানা হয়েছে। তার মানে মেহেদী হাসান মিরাজ অফিসিয়ালি হি হ্যাজ বিন রিক্রুটেড অ্যাজ দ্য নিউ ওডিআই ক্যাপ্টেন। গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, মিরাজই কেন, আপনারা যদি খেয়াল করে দেখেন পাস্ট কিছু ইয়ার্সে মিরাজের পারফরমেন্সটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেখানটায় মেহেদী হাসান মিরাজের জাস্ট 2024-25-এর যদি আপনারা দেখেন 8 ইনিংস খেলে 286 রান করেছে, 77 বেস্ট ছিল, এভারেজ হচ্ছে 36। তার আগের বছরে 15টা ইনিংস খেলেছে, সেখান থেকে তার রান হচ্ছে 285 এবং এভারেজ 24। তার আগের বছর 2023 সালের কথা যদি আমরা বলি, 11 ইনিংসে রান করেছেন 271, সেঞ্চুরি মেরেছেন 112 করেছেন, রান করেছেন 30 এভারেজে, মানে 8 নাম্বার 7 নাম্বারে নেমে এর থেকে ভালো এভারেজে রান করা সম্ভব না। তার আগের বছর মানে 22-23 যে সিজনটা গেছে, সেখানটায় তিনি খেলেছেন 7 ম্যাচ, করেছেন 160 রান, সেঞ্চুরি করেছেন এবং এভারেজ হচ্ছে 40। ভারতের বিপক্ষে ওই যে টানা 2টা ম্যাচ জেতানো, অসাধারণভাবে পার্টনারশিপ করা, একবার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে, একবার মুস্তাফিজের সাথে, কনসিস্টেন্টলি নাম্বার 4-এ সাকিব আল হাসানের কথা আপনারা সবাই জানেন নাই এই মুহূর্তে। ওয়ানডে ফরম্যাটে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ক্যাম্পেইনারকে রাইট নাও পাচ্ছি না, তামিম ইকবাল খেলছেন না। এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই জায়গায় নাম্বার 4-এ সবশেষ 6 ইনিংসে তিনি 3টা 50 মেরেছেন। এটাও কিন্তু একটা বড় স্ট্যাট। বাংলাদেশ দল যখন খারাপ করছে, র্যাঙ্কিং এ পিছিয়ে যাচ্ছে, ঠিক তখন মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট নেই। এমন একজন ক্রিকেটারকে বিসিবি ক্যাপ্টেন্সি দিতে চেয়েছে, যেই পার্টিকুলার ক্রিকেটারের ব্যাট আসছে, পারফরমেন্স পজিটিভ, প্রেশার নেই, ক্যাপ্টেন্সির পাস্ট এক্সপেরিয়েন্সেস রয়েছে এবং তিনি ডিজার্ভ করেন এটা। এই হিসাবগুলো সবগুলো যখন মিলে গেছে এবং একই সাথে বাংলাদেশে ওডিআই র্যাঙ্কিং নিয়ে যখন সব দিক থেকে নানা ধরনের নেগেটিভিটিস আসছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডিসাইডেড দিস ইজ দ্য হাই টাইম টু মেক নিউ ক্যাপ্টেন, এবং সেটা মেহেদী হাসান মিরাজ। নেক্সট 1 ইয়ারে তিনি দায়িত্ব পালন করবেন। প্ল্যান করা শুরুতে হয়েছিল যে নেক্সট 2 ইয়ার্স, অ্যান্ড ডেফিনেটলি ওটা যেন টাচ করে হচ্ছে আপকামিং ওয়ার্ল্ড কাপকে, যেটা আফ্রিকাতে হবে। বাট বোর্ড ডিরেক্টরসরা তারা ভেবেছে আপাতত 1 বছরের জন্য তিনি দায়িত্বে থাকুন এবং পরবর্তীতে এই 1 বছরের পারফরমেন্সের ভিত্তিতে তার ক্যাপ্টেন্সিটাকে এক্সটেনশন করা যায় কিনা সেই ডিসিশন হবে। কংগ্রাচুলেশনস টু মিরাজ। এবং একই সাথে নাজমুল হোসেন শান্তর প্রতিও আমার শুভকামনা, অ্যাজ আ ক্রিকেটার অ্যান্ড আ লিডারশিপ গ্রুপের একজন ক্রিকেটার হিসেবে তিনি যেন বাংলাদেশকে সামনের সময়তে পজিটিভলি পারফরমেন্স দ্বারা, তার মেধা দ্বারা, তার বুদ্ধি দ্বারা এগিয়ে নিতে পারেন। টেক গ্রেট কেয়ার।